ওকে, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুহতাসিম। বর্তমানে সিবিএস ফাইনাল পার্ট ট্রেনি হিসেবে আছি মেডিকেল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে। আমার 2025-এর জানুয়ারিতে এমআরসি পার্ট 1 কমপ্লিট করা। সো ট্রেনিং এর শেষ পর্যায়ে আপনাদের সবাইকে আজকে আমি স্বাগতম জানাচ্ছি মেডি পাঠশালার পক্ষ থেকে এফসিপিএস পার্ট 1 ডিসেম্বরের গাইডলাইন সম্পর্কে আলোচনা করার জন্য। তো এখানে সবার ফার্স্টে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা এখানে আছেন তারা সবাই আহ, তাদের যে সমস্যাগুলা সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবেন। আগে হোক পরে হোক, যারা লাইভে আছেন, যারা পরবর্তীতে রেকর্ড ক্লাসগুলো দেখবেন, অনেক প্রশ্ন থাকে, অবভিয়াসলি দ্যাট ইজ নর্মাল। আপনার প্রশ্ন থাকবে, আপনি প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যতটুকু আপনার সাথে জিনিসটা কোপ আপ করা যায় সেই হিসেবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে প্রথম কথা। কারণ কি, সবাই অনেক ভয় পায় প্রশ্ন করবে নাকি করবে না সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। আমি আগে এই জিনিসটা আগে ক্লিয়ার করতে চাইতেছি যে আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করাটা খুব দরকার। আদারওয়াইজ আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে না। ঠিক আছে? তো নেক্সটে আসেন। নেক্সট হচ্ছে আমার এফসিপিএস পার্ট 1। তো এখানে সবাই কি এখন বর্তমানে ইন্টার্নশিপে আছেন নাকি কেউ ইন্টার্নশিপ শেষ করে বিভিন্ন জবে আছেন? আপনারা ইনবক্স বা মেসেজে অ্যান্সার দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, ইন্টার্নশিপ শেষ। আচ্ছা, অনেকে আছেন ইন্টার্নশিপ শুরু করবেন, মাঝে আছেন, শেষের দিকে আছেন, অথবা ইন্টার্নশিপ শেষ জবে আছেন। তা আমার প্রথম প্রশ্ন এটা কেন ছিল, তা অনেকেই গাইডলাইন খুঁজেন কিভাবে কি করবেন না করবেন। তো নেক্সট যে আহ, সমস্যাটা আমি ফেস করতেছি, আমার কাছে মনে হচ্ছে সবার কাছ থেকে প্রশ্ন আসতেছে যে যারা গত অক্টোবরে ইন্টার্নশিপে এন্ট্রি নিছেন তারা কি নেক্সট ডিসেম্বরে 26-এর এক্সাম দিতে পারবেন নাকি। প্রথম প্রশ্ন সবার এটাই থাকবে। তো এই প্রশ্নের কথা চিন্তা করে দেখা যাবে যে 50 to 60% মানুষ কোনো প্রিপারেশনই নিবে না। দ্যাট ইজ রং। আপনার অক্টোবরের টাইমে, মানে আমি যতটুকু বিসিপিএস এর ব্যাপার স্যাপার বুঝি, ডিসেম্বরের 1 থেকে 3 তারিখের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে হচ্ছে যে তারা 1.5 থেকে 2 মাস আগে তাদের কার্যক্রম শেষ করবে। তার মানে অক্টোবরের 25 থেকে 30 তারিখের পর্যন্ত তাদের লাস্ট ডেট থাকবে ফর্ম ফিল আপের। তো যারা হচ্ছে কি অক্টোবরের 10 থেকে 15 তারিখের মধ্যে ইন্টার্নশিপ শেষ করে 20 বা 22 তারিখের মধ্যে আপনি সার্টিফিকেট পাবেন, ইন্টার্ন সার্টিফিকেট কমপ্লিট, ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট যেটা আছে সেটা দিয়ে, মানে মেইন কথা হচ্ছে যে আমার যেটা বিএমডিসি নাম্বার, ঠিক আছে, ওই নাম্বারটা যদি আপনি ম্যানেজ করতে পারেন 1 সপ্তাহের মধ্যে, এবং ওই ডেটের আন্ডারে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ডেটের মধ্যে পড়ে বিসিপিএস এর ফর্ম ফিল আপের, সেটার মধ্যে যদি আপনি বিএমডিসি নাম্বারটা জোগাড় করতে পারেন মোটামুটি আপনি পরীক্ষা দেওয়ার মতো এলিজেবল। তো যাদের অক্টোবরের মাঝামাঝি শেষ হবে তাদের পসিবিলিটি অনেক হাই, তারা হচ্ছে যে এক্সামটা দিতে পারবে। কিন্তু অক্টোবর পার হয়ে যারা নভেম্বরে শেষ করবেন তাদের জন্য এটা হচ্ছে যে একটু আনপ্রেডিক্টেবল যে আপনি আসলে পরীক্ষা দিতে পারবেন নাকি। তো আমার প্রথম প্রশ্ন আমি যেটা ফেস করছি সেটা সম্পর্কে সবারকে মানে বলার চেষ্টা করলাম। ঠিক আছে? তো আসেন আমার এলিজিবল। আচ্ছা, আমি হচ্ছে আজকে যেটা আপনাদের জন্য তৈরি করছি, যে যে পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। একটা সেকেন্ড। আচ্ছা, এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আমি বললাম, এটা সম্পর্কে আর কারো কোনো কোয়ারি আছে? আমার বিএমডিসি সার্টিফিকেট থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা। তো এখন বিএমডিসি সার্টিফিকেট কতদিনের মধ্যে আপনি জোগাড় করতে পারবেন, আপনি ফর্ম ফিল আপের মধ্যে জোগাড় করতে পারবেন নাকি, সেটা হচ্ছে গিয়ে আপনার পয়েন্ট। যদি আপনি জোগাড় করতে পারেন আপনি ফর্ম ফিল আপ করে ফেলতে পারবেন। ঠিক আছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে?
রেসপন্স রেসপন্স জি রেসপন্স। ভাই, দেখা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, তো দেখেন ফার্স্ট পয়েন্টে আমি রাখছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আমাকে হচ্ছে যে আগে লাগবে কি, আমার আগে লাগবে হচ্ছে গিয়ে আপনার বিএমডিসি সার্টিফিকেটটা। এখন বিএমডিসি সার্টিফিকেট আপনি ইন্টার্নশিপ শেষ করার পরবর্তীতে পাবেন। কেউ 1 সপ্তাহের মধ্যে পায়, কেউ 1-2 দিনে পায়, কেউ হচ্ছে 15 দিনে পায়। এটা হচ্ছে ডিপেন্ডেবল। ঠিক আছে, প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি আসে দেখেন, আমাদের এসিপিএস এর টাইম এন্ড ডেট। এই মাসে, এই বছরের শুরু থেকে তাদের নতুন নোটিশ আসছে যে জুনের 1 থেকে 4 তারিখের মধ্যে, ডিসেম্বরের 1 থেকে 4 তারিখের মধ্যে আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হবে। কেন? কারণ জুলাইতে যখন আগে পরীক্ষা হতো বা জানুয়ারিতে আগে যখন পরীক্ষা হতো, দেখা যেত যে ট্রেনি ট্রেনিং এর পোস্ট পাইতে পাইতে 1-1.5 মাস চলে যেত। তো এটা একটা গ্যাপ থেকে যেত, এই জন্য স্যাররা আগেই জিনিসটাকে নিয়ে আসছে। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে আসেন হচ্ছে আমার মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশন কত, আগে ছিল 3 ভাগে ভাগ করা, এখন হচ্ছে একসাথে সব নিয়ে আসছে 4 ঘন্টার মধ্যে। ঠিক আছে, মানে সবকিছু 1 ঘন্টা, মানে 4 ঘন্টার মধ্যে আপনাকে কাভার আপ করতে হবে। কত মার্কসের পরীক্ষা হয়? মার্কস হচ্ছে আপনার 300। 300 মার্কস কিভাবে আসবে? 75 এসবিএ প্লাস 75 এমসিকিউ। প্রত্যেকটা প্রশ্নে মার্কস কত? 2 করে। টোটাল মার্কস 300। আপনাকে কত পেতে হবে? এনি আইডিয়া? এনিওয়ান? কত পাওয়া লাগে? 210। 210। তার মানে এখানে একটা পয়েন্ট আপনাকে আমি জানাতে চাই। ধরেন আপনার ফ্রেন্ড পেল 211, আপনি পাইলেন 212। আপনার ফ্রেন্ড চান্স পাবে, পাবে না, আপনি চান্স পাবেন, এরকম কিছু কি আছে এখানে? না ভাই, দুজনই পাবো। দুইজনেই পাবেন। তাহলে আপনার সাথে আপনারই কম্পিটিশন হচ্ছে, আপনার সাথে অন্য কারো কম্পিটিশন হচ্ছে না, যেটা এমআরসিপি তে হয়। মানে সবাই একটা অ্যাভারেজ মার্ক যেটা হচ্ছে 210 পাইতে হবে, একই স্টাইলে দুইটা আপনাকে পাইতে হবে। আপনি পাইলে আপনি পাস, আপনি পার্ট 1 পাস করে ফেলেন ইনশাল্লাহ। এটা হচ্ছে সিস্টেম এফসিপিএস পার্ট 1 এর। আপনার সাথে আপনার এক্সাম। সো একজন বেশি মার্কস পাইছে, একজন কম মার্কস পাইছে, সেটা আপনার তুলনা করে লাভ নাই। আপনি প্রতিনিয়ত এক্সাম দিয়ে আপনার ক্যাপাবিলিটি বাড়াতে পারতেছেন নাকি সেটা আপনাকে দেখতে হবে। পাশের জন কেমন পাইছে সেটা দেখে আসলে আপনার লাভ হবে না। পাশের জন 180 পাইলো, আপনি 170 পেয়ে 10 দিন পড়াশোনা করলেন না, দ্যাট ইজ লস। আপনি চিন্তা করবেন আমি 70 পাইছি, আমি পরের বার 72 পাবো, পরের বার 74 পাবো, পরের বার 78 পাবো, পরের বার 80 পাবো। আপনার প্রোগ্রেস থাকবে এরকম। তো আমাদের 3টা পয়েন্ট নিয়ে কথাবার্তা হলো। টাইম তো বসি 4 ঘন্টা। ঠিক আছে, নেক্সট আসেন ম্যাটেরিয়ালস। এটা নিয়ে সবার অনেক কনফিউশন থাকে, এটার বাইরে কি পড়বেন। আসলে এটার বাইরে কিছু পড়তে হবে না। আপনি যদি ডেভিডসন ভালো পারেন, ডেভিডসন থেকে আপনি 300 মার্কসের মধ্যে 290 মার্কস এখান থেকে পাবেন। বাকি ধরেন 5 থেকে 10 মার্ক কোনো ফিজিওলজি বই থেকে আসলো। তো দেখা যায় যে মানুষজন সবচেয়ে বেশি চিন্তিত থাকে 10 মার্ক নিয়ে। এই 10 মার্কের কথা চিন্তা করে তারা ডেভিডসনটাকে অনেক ক্ষেত্রে দূরে রাখে, যার কারণে দেখা যায় যে 290 মার্কের উপরে আমাদের প্রেশারটা কমে যায়। তো এখানে একটা কথা আমি বলি, ফিজিওলজির যে পার্টটা আছে ডেভিডসনের মধ্যেও কিন্তু প্রত্যেকটা সিস্টেমের শুরুতে ফিজিওলজি আছে, এটা আপনারা সবাই দেখছেন। ওই ফিজিওলজি গুলো পড়লেও এখানে 10 মার্ক, 5 মার্ক কাভার হয়ে যাবে। তার মানে 295 মার্কস ধরলাম। 5 মার্কের জন্য কি আপনি আলাদা ফিজিওলজি, বাইরের বই সব পড়ে ফেলবেন? অবশ্যই না। আপনাকে মূল ফোকাস রাখতে হবে ডেভিডসনের মধ্যে। আপনার সবকিছু নোটস দাগানো সবকিছু হবে ডেভিডসনের মধ্যে। আপনি ডেভিডসন পরীক্ষার আগের দিন পড়বেন, ডেভিডসন বারবার করবেন, তাহলে কি হবে? আপনার ভিজুয়ালাইজেশন হয়ে থাকবে যে না আমি এটা এখান থেকে পড়ছি, এটার অ্যান্সার আমি জানি। যখন ভিজুয়ালাইজেশন করতে পারবেন দেখবেন কনফিডেন্স লেভেল টপ নচ লেভেলে থাকবে, এবং দেখা যাবে যে আপনি অনেক কোশ্চেন অ্যান্সার সাবকনশিয়াস মাইন্ড দিয়ে পেরে যাচ্ছেন। ঠিক আছে, সাবকনশিয়াস মাইন্ডে। তো এই 5টা নিয়ে আমাদের কথাবার্তা হলো। একটু পর্যন্ততে আপনাদের কারো কোনো কোয়ারি আছে নাকি?
এটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কোয়ারি আছে নাকি সেটা আমি একটু জানতে চাই। না ভাই। ভাইয়া ডেভিডসন 25 এডিশন আমি একটু জানতে চাচ্ছিলাম, মানে কবে আসবে, বা অনেকে তো 24 করতেছে, তো এটা বিষয় একটু। আচ্ছা, ভেরি গুড। তা আমি আপনার কথাটা ধরলাম যে হচ্ছে যে আপনার ডেভিসন হচ্ছে যে এখন বর্তমানে চলতেছে হচ্ছে যে আপনার এডিশন 24, 25তম এডিশন আসবে। তাহলে 24 আর 25তম এডিশনের মধ্যে পার্থক্য কি হবে? ভেরি গুড, গুড অ্যান্সার, গুড কোশ্চেন। তো আপনার 24th ভার্সেস হচ্ছে 25th, তো আপনার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি অনেক কিছু চেঞ্জ হবে এরকম না। 24th ধরেন 1300 প্লাস পেজ আছে, 25th ধরেন 1300 প্লাস পেজ থাকবে, সবকিছু তো চেঞ্জ হবে না। তার মধ্যে হচ্ছে যে আমি রিসেন্ট টাইমে যেটা হচ্ছে যে দেখলাম যে আপডেট নিয়ে কোনো কথাবার্তা আছে নাকি, ঠিক আছে? আচ্ছা, আপডেট নিয়ে কোনো কথাবার্তা আছে নাকি 25 এর? তো ইমিউনোলজি চ্যাপ্টারে আপনার ইমিউনোমলিকুলার সম্পর্কে মানে ড্রাগ রিলেটেড কিছু পয়েন্ট নতুন ভাবে অ্যাড হয়েছে, এটা একটা পয়েন্ট পাইছি। 2 নাম্বার পয়েন্ট পাইলাম হচ্ছে যে আপনার যেটা ইনফেকশাস ডিজিজ সেটাকে নিউরোলজি তারপর হচ্ছে স্ট্রোক মেডিসিনের সাথে একসাথে কম্বাইন করে দিচ্ছে। কিছু ম্যানেজমেন্টে চেঞ্জ আসবে। বাকি আপনার যে ক্লিনিক্যাল ফিচার্স প্যাথোফিজিওলজি সেগুলো আগের মতোই থাকবে। ও আরো দুটো এক্সট্রা চেঞ্জ সেটা শুনতেছি। আপনি যখন একটা পেশেন্ট পাবেন, একটা সিমটম নিয়ে আসলো বা একটা সাইন নিয়ে আসলো, পরবর্তীতে আপনি অ্যাপ্রোচটা কিভাবে করবেন, আপনি এক্সামিনেশন ফাইন্ডিং কিভাবে দেখবেন, এক্সামিনেশন কিভাবে করবেন, এই দুইটা পয়েন্ট নিয়ে তারা একটু এবার এমফাসাইজ করছে। তো অনেক বেশি চেঞ্জ, ওটা হয়তো বা নাও হইতে পারে। এটা 23 থেকে 24-এর মধ্যে আমি দেখছিলাম অত বেশি পার্থক্য ছিল না। এক দুইটা চ্যাপ্টার নতুন অ্যাড করা হয়েছে। ওটাও কি করছে আপনার সবগুলা চ্যাপ্টারের ইমার্জেন্সিকে একটা চ্যাপ্টারে নিয়ে গেছে। এটা 23 আর 24-এর মধ্যে পার্থক্য ছিল। তো 24 আর 25-এর মধ্যে অত হিউজ অ্যামাউন্টের পার্থক্য থাকবে না। আপনার যদি 24 পড়া থাকে ভালো মতে, আপনি 25-এ শুধু আপডেট গুলা জেনে নেবেন তাইলেই হবে। অত বেশি হচ্ছে আপনার এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আমার 24 আর 25-এর ব্যাপারে আমার যতটুকু আইডিয়া আছে সেটা নিয়ে আমি কথাবার্তা বললাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসেন। আচ্ছা, লাস্ট সেশন টপিক ডিসকাশন অথবা কোশ্চেন ডিসকাশন। আচ্ছা, একটা সিস্টেম বা একটা সিস্টেম বাদ দেন, আপনারা যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবেন তারা কি কেউ হচ্ছে ইয়া সম্পর্কে আইডিয়া জানেন, মানে লাস্ট সেশন, লাস্ট 2 সেশন বা 3 সেশন সম্পর্কে আপনাদের আইডিয়া কেমন, যে কেমন প্রশ্ন আসছে, কি কি প্রশ্ন আসছে, কিছু বলতে পারবেন কেউ? আপনারা কেউ কি দেখছেন নাকি সেটা আমাকে জাস্ট বলেন। কেউ দেখেন নাই? হ্যালো? আচ্ছা, দেখছেন এক্সাম দিচ্ছেন একবার, ওকে ফাইন। বাকিরা? ওকে, ঠিক আছে। 2026 সালের এসবিআই কোশ্চেন দেখেন, 2026 সালের এসবিআই কোশ্চেন একটা দেখেন। আমি এটা কেন দেখাচ্ছি তার কারণ আমি বলতেছি। প্রশ্ন অ্যানালাইসিস করে চ্যাপ্টার শুরু করবেন, এটা হচ্ছে প্রথম কথা। এখন ডেভিডসন কিভাবে করবেন তার ব্যাপারে আইডিয়া দিচ্ছি। দেখেন প্রশ্নটা দেখেন, সবাই দেখতেছেন? আচ্ছা, প্রশ্নটার মধ্যে লেখা আছে যে একটা পেশেন্ট অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া টিউমার লাইসিস সিনড্রোম ডেভেলপ করছে। এত ইজি ভাবে হয়তো বা দিবে না, দিবে হয়তো বা আপনাকে দিবে যে পেশেন্টের পটাশিয়াম লেভেল বেশি, পেশেন্টের হচ্ছে একেআই ডেভেলপ করছে, পেশেন্ট হচ্ছে ডিহাইড্রেশনের ফিচার নিয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অপশন কি হবে বলেন তো?
অ্যান্সার দেন, মানে পারেন আর না পারেন অ্যান্সার দেন না, সমস্যা তো না। আমি তো স্যার বা ম্যাডাম কেউ না, আমি হচ্ছে যে সিনিয়র আপনাদের। আমার কাছে আপনারা মন খুলে যা কথাবার্তা বলার বলতে পারবেন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, তিনজন বলছে, ভেরি গুড। দেখেন এখানে আপনি একটা প্রশ্নের অ্যান্সার মোটামুটি আইডিয়া পাইলেন। এবার ইন্টারেস্টিং একটা কথা বলি, এই প্রশ্নটা হচ্ছে 2026 সালের এইচবি একটা প্রশ্ন। এটা হচ্ছে কি আমার অঙ্কোলজি চ্যাপ্টার থেকে আসছে, ঠিক আছে? অঙ্কোলজি চ্যাপ্টার থেকে আসছে। আমি যখন অঙ্কোলজি চ্যাপ্টার পড়াবো তখন আমার সবার আগে মাথায় আসবে একটা জিনিস, অঙ্কোলজি চ্যাপ্টারে 5টা অঙ্কোলজিক্যাল ইমার্জেন্সি আছে। একটা হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম, একটা হচ্ছে নিউট্রোপেনিক সেপসিস, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন, একটা হচ্ছে আমার স্পাইনাল কর্ড কম্প্রেশন, ঠিক আছে, একটা হচ্ছে আমার হাইপার ক্যালসিমিয়া। 5টার কথা বললাম না? এই 5টা থেকে একটা পরপর একটা এভাবে প্রশ্ন আসবে, মানে এক সেশনে আসলো হাইপার ক্যালসিমিয়া, আর এক সেশনে আসবে স্পাইনাল কর্ড কম্প্রেশন, আর এক সেশনে আসবে আমার সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন। কেন এই কথা বললাম? এই 2026-এর জানুয়ারিতে এটা আসছে টিউমার লাইসিস সিনড্রোম নিয়ে। 2025-এর জুলাইতে প্রশ্ন আসছে হচ্ছে আপনার, 25-এর জুলাই ও জানুয়ারিতে প্রশ্ন আসছে হচ্ছে আপনার সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন থেকে। তার মানে একটা জিনিস, কেন আপনি প্রশ্ন অ্যানালিসিস করবেন তার কারণ হচ্ছে এটাই, যে আমার আইডিয়া পাওয়া যে অঙ্কোলজি চ্যাপ্টারটা ছোট, আমার এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসতে পারে, আমি সবার আগে গুরুত্ব দিব কোন টপিকটাকে? সবার আগে গুরুত্ব দিব হচ্ছে আমার অঙ্কোলজিক্যাল ইমার্জেন্সিতে। কারণ একটা ইমার্জেন্সি কন্ডিশন আমাকে মাথায় রাখতে হবে। দেখবেন ডেভিডসনের মধ্যে লাল বক্স দেখছেন না সবাই? লাল রঙের বক্স, মোটামুটি তো আইডিয়া থাকার কথা সবার লাল হ্যাঁ, রঙের বক্সের ব্যাপারে। এই লাল রঙের বক্স স্যারদের অনেক পছন্দ, লাল রঙের বক্স স্যারদের অনেক পছন্দ, ঠিক আছে? দেখবেন হাইপার ক্যালসিমিয়ার বক্সটা লাল, ঠিক আছে, ওখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। এবং আমি যে টাইমে পরীক্ষা দিছি সেই টাইমে হাইপার ক্যালসিমিয়া অঙ্কোলজিক্যাল ইমার্জেন্সিতে প্যাথোলজি কি সেটা নিয়ে প্রশ্ন আসছে। তার মানে এটা থেকে আমি জানলাম যে আমার অঙ্কোলজিক্যাল ইমার্জেন্সি খুবই ইম্পর্টেন্ট। আমি অঙ্কোলজি চ্যাপ্টার শুরু করলে সবার আগে 5টা সম্পর্কে ফুল আইডিয়া রাখবো, কনসেপ্ট ক্লিয়ার রাখবো, যে আমার কেন হচ্ছে, তার কারণ কি, আমি স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্ট কি দিব, আমার কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি হবে, আমার বেস্ট ম্যানেজমেন্ট অপশন কি হবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে একটা সিস্টেমের প্যাটার্নে আমি বলতেছি। এখন দেখেন আমার এখানে বলছে যে হাইড্রেশন 1 নাম্বার। এখন আমি আর যদি আপনাকে জিজ্ঞেস করি, এই যে হাইড্রেশন, হাইড্রেশন ইনিশিয়াল স্টেপ বা ইনিশিয়াল ম্যানেজমেন্ট অপশন হিসেবে আর কোথায় কোথায় দরকার কি বলতে পারবেন? প্রশ্ন মানে কি, আমি কি দেখি প্রশ্ন? আচ্ছা, এডিসিনিয়ান ক্রাইসিসের কথা শুনছেন না? এডিসিনিয়ান ক্রাইসিস খুব ইম্পর্টেন্ট। ওখানে দিতে হবে কি, স্যালাইন দিতে হবে, তার মানে পানি দিতে হবে, মানে নর্মাল স্যালাইন দিতে হবে আপনাকে। ডিকের ক্ষেত্রে আপনাকে কি দিতে হবে, ইনসুলিন দিতে হবে, পানি দিতে হবে, মানে ডিকের ক্ষেত্রে আগে ইনসুলিন আসবে। তারপর হচ্ছে গিয়ে একটা পেশেন্ট হচ্ছে আমার মাল্টিপল মাইলোমা, তার আগে হাইড্রেশন মেনটেন করতে হবে। একটা হাইপার ক্যালসিমিয়ার পেশেন্ট আসলো, ইমার্জেন্সি কন্ডিশন, আমাকে হাইড্রেশন মেনটেন করতে হবে। তা আমি অঙ্কোলজি পড়তেছি, আমি চলে গেছি হচ্ছে আমার ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস এর মধ্যে, অন্য সিস্টেমে চলে গেছি, যে আমি এই যে হাইড্রেশন জিনিসটা কোথায় কোথায় পড়ছি, এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটেড কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, তো এটা নিয়ে একটা কথা গেল যে আমার একটা আহ জায়গা থেকে আমি যখন পড়বো কেন এই জিনিসটা পড়বো, ঠিক আছে? এখন আসেন লাস্ট সেশনে টপিক ডিসকাশন কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? আইডিয়া হয়েছে? একটা দিয়ে আমি বুঝাচ্ছি, আরো নেক্সট আরেকটা আছে, ওটা দিয়েও বুঝাবো। কথা বলেন, কথা বলেন, কথা বলা উচিত। লাস্ট সেশনের টপিক ডিসকাশন ও কোশ্চেন ডিসকাশন কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? আমি একটা জিনিস দেখাচ্ছি, আরো দেখাচ্ছি সামনে। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন আসেন, এটা নিয়ে সবার অনেক প্রশ্ন থাকে, 5 মেডিসিন আর 5 টেস্ট, ঠিক আছে?
এখানে আমি দুইটা কোশ্চেনের অ্যান্সার দিব। এটা কি একটা ম্যানেজমেন্ট রিলেটেড অপশন না? এই জায়গাটা, এটা একটা ম্যানেজমেন্ট রিলেটেড মানে এসবিএ কোশ্চেন, রাইট? জানুয়ারি 26-এ আমি যতটুকু শুনছি সবার মুখ থেকে, আমি যতটুকু প্রশ্ন দেখছি, অ্যারাউন্ড 24 থেকে 25টা প্রশ্ন এসবি এর মধ্যে, এসবিএ 75, তার মধ্যে 24 থেকে 25টা প্রশ্ন আসছে কি রিলেটেড? ম্যানেজমেন্ট রিলেটেড। তার মানে 1/3 ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন আসছে। আরো একটা জিনিস আপনি বুঝে গেলেন যে ম্যানেজমেন্ট যে জায়গায় ইমার্জেন্সি, সেই জায়গার ম্যানেজমেন্ট গুলো খুব পছন্দ সাধ্য। আচ্ছা, আইডিয়া গেল। এখন আসেন, পাস মেডিসিন আর পাস টেস্টের কথা কেন আসলো? পাস মেডিসিন আর পাস টেস্ট কি করব? সরি, পাস মেডিসিন পাস টেস্ট কেন করব? এটা পড়ার দরকার আছে নাকি? পরে কি লাভ হবে? এই যে প্রশ্নটা আছে না, সেম সিনারিও টাইপ প্রশ্ন, এটা এটা দেখেন, প্রশ্নটা পড়েন একবার, দেখা যাচ্ছে না ঠিক মতো? এটা পাস টেস্টের সিনারিও। পেশেন্টের বেস্ট ওয়ে টু অ্যাভয়েড দিস প্রবলেম ফ্রম অকারিং, কি করবেন আপনি? প্রশ্নটা দেখেন, 22 বছরের স্টুডেন্ট, কেমোথেরাপি পাইছে এএলএল এর জন্য, ভমিটিং আছে, 36 ঘন্টা পরে পেশেন্টের অবস্থা খারাপ, ক্যালসিয়াম লেভেল 2, পটাশিয়াম লেভেল 6.7, সাসপেক্টেড ডায়াগনোসিস কি এটা? সাসপেক্টেড টিউমার ডায়াগনোসিস কি এটা? টিউমার লাইসিস সিনড্রোম না? কি হ্যাঁ, হয়? ভেরি গুড, টিউমার। হ্যাঁ বলেন, কোনো সমস্যা নাই, হয়েছে তো টিউমার লাইসিস সিনড্রোম, ভেরি গুড। তাহলে অ্যান্সার কি দিবেন এটারে? অ্যান্সার কি দিবেন এখানে? ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তো এটা আমি যখন পাস টেস্ট থেকে বের করলাম, এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে? মোটামুটি মানে মিলে না পুরাটা? তো আপনি যখন অঙ্কোলজি চ্যাপ্টার পড়বেন, তখন আপনি যদি পাস মেডিসিন বা পাস টেস্ট থেকে এই ধরনের প্রশ্ন সলভ করেন, তাহলে আপনার প্রিপারেশনটা কি আরো শক্ত হবে নাকি আরো দুর্বল হয়ে যাবে, কোনটা? আপনি আমাকে বলেন just। আপনি থিওরি পড়ে গেলেন, আপনি প্রশ্ন সলভ করলেন না। আর একজন থিওরিও পড়লো, সাথে প্রশ্ন সলভ করলো, এই প্রশ্নটাই সলভ করলো। সে প্রশ্নটা সলভ করার পরে, ধরেন সে প্রশ্নটা সলভ করলো, সে প্রশ্নটা সলভ করার পরে সে কি করলো, সে হচ্ছে গিয়ে, আমি যেটা বলি আর কি, প্রশ্নটা সলভ করার পরে সে হচ্ছে অঙ্কোলজি চ্যাপ্টার যেখানে আছে সেখানে চলে গেল। ধরেন অঙ্কোলজি চ্যাপ্টারে টিউমার লাইসিসে চলে আসলাম আমি, দেখেন টিউমার লাইসিসে চলে আসলাম, গুড হাইড্রেশন উইথ প্রোফাইলেক্সিস, তার সাথে অ্যালোপিরিনাল, পাইছেন? কারণ কি লেখা আছে কি, এডুকেট হাইড্রেশন হচ্ছে ভাইটাল। আমি যা প্রশ্ন সলভ করলাম, আমি ওই জায়গার অ্যান্সার দেখলাম না, বা ওই জায়গার এক্সপ্লেনেশন দেখলাম না, আমি দেখলাম হচ্ছে এডুকেট হাইড্রেশনটা আমি এখান থেকে মেনটেন করতে হবে আমাকে, ঠিক আছে? হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে লেখা কি, হাইড্রেশন মেনটেন করতে হবে, র্যাসবুরিকেজ দিতে হবে। আমি ডেভিডসনের পড়াই পড়তেছি, ব্যাপারটা বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে, আপনি একটা জিনিসের থিওরি পড়লেন, সেই জিনিসটা সম্পর্কে আপনি প্রশ্ন সলভ করলেন, ব্যাপারটা তো আরো ক্লিয়ার হওয়ার কথা আপনার জন্য। আমি যতটুকু মনে করি, আপনি একটা জিনিসের থিওরি পড়লেন, থিওরি পড়ে আপনি ধরেন ওই জিনিসটা আপনি কতটুকু মনে রাখতে পারবেন? 10 to 20% বা 20 to 30% মনে রাখতে পারবেন। আপনি যখন প্রশ্ন সলভ করবেন, প্রশ্ন সলভ করে আবার যখন বই থেকে দেখবেন, তখন দেখা যাবে জিনিসটার পার্সেন্টেজ আরো বেড়ে গেল, 50 to 60% বেড়ে গেল। আপনি এটা সহজে ভুলবেন না। যে মানুষ প্রশ্ন সলভ করে ওই জিনিসটা মনে রাখতে পারে, সেই জিনিস এই জিনিস সহজে ভুলবে না। একটা প্রশ্ন পরীক্ষার হলে যে ধরনের প্রেশার দেয় আপনার মাথায়, যে ধরনের স্ট্রেস নিয়ে থাকেন, আর যখন আপনি এগুলো সলভ করে যাবেন, দেখবেন যে সাবকনশিয়াস মাইন্ডে আপনি এগুলো পারতেছেন, যে আরে আমি এগুলো তো সলভ করছি, আমি এগুলো পারি। এটা গেল একটা পয়েন্টে। আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি শুধু, এরকম আরো এরকম 25টা আছে এখানে। এটা নিয়ে আমাদের সেশন আছে, আমরা খুঁজে খুঁজে বের করছি পাঁচ মেডিসিন পাঁচ টেস্ট থেকে এরকম প্রশ্ন আছে নাকি।
ধরেন সিমিলার প্যাটার্ন একদম হুবহু দিল না, কিন্তু সিমিলার প্যাটার্ন মানে মিল আছে, যে না আমি এরকম প্রশ্ন সলভ করছি, আমি তো তাহলে ভয় পাবো না, আমার কনফিডেন্স লেভেল হাই থাকবে এক্সাম হলে, আমি জিনিসগুলোকে খুব ভালোভাবে ইন্টারপ্রিট করতে পারবো, যে না আরে আমি এগুলো দিছি। তাহলে পাস মেডিসিন বা পাস টেস্ট সলভ কি করবেন, যেটা আপনার এফসিপিএস এর প্রশ্ন আসার মতো, যে জিনিসটা হচ্ছে কি আপনার এফসিপিএস এ আসার মতো, সেই প্রশ্নগুলোকে আপনি সলভ করবেন। এবং এটার এক্সপ্লেনেশন দেখবেন হচ্ছে আপনি ডেভিডসন থেকে। তাহলে আপনি ডেভিডসনের বের করলেন খুঁজে যে আমার এখানে ডেভিডসন এই জিনিসটা আছে, তাহলে আমি ভিজুয়ালাইজ হলো আমার জিনিসটা। ওই যখন দেখেন আমি আপনাদেরকে পড়াইতেছিলাম ইনিশিয়াল ম্যানেজমেন্ট অপশন, সাথে করে একটু করে আমি কোথায় গেছি, রিস্ক পেশেন্টের ক্ষেত্রে প্রোফাইলেক্সিস হিসেবে আমি হাইড্রোশনে দিব, তার মানে একটু করে ডানে বামও চোখ চলে যাচ্ছে, তার মানে কি আপনার রেসিডুয়াল নলেজ গুলো একটু একটু বাড়তেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন সলভ করার ইম্পর্টেন্স। এখন এটা আপনার বিষয়, আপনি কি প্রশ্ন সলভ করবেন না না করবেন সেটা আপনার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট। আমার কথা হচ্ছে আমি যদি পাস মেডিসিন বা পাস টেস্ট থেকে এফসিপিএস রিলেটেড যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো আমি সলভ করে যদি পাস মানে ডেভিডসন থেকে এক্সপ্লেনেশনটা মিলাই নিই, তাতে তো আমার ক্ষতি কিছু না, আমার জিনিসটা আরো মানে স্ট্রংলি আমার মাথায় ঢুকতেছে। আমি এটা সম্পর্কে, হ্যাঁ এটার কথা আমি বলতেছি। আমি প্রশ্ন, আমার মেন পয়েন্ট হচ্ছে প্রশ্ন সলভ, মেইন পয়েন্ট হচ্ছে প্রশ্ন সলভ। এটা আমি পাস মেডিসিন থেকে করি, পাস টেস্ট থেকে করি, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক থেকে করি বাইরে। ওই যে একজন আপু জিজ্ঞেস করছে এইচবিএ পার্ল থেকে করবে নাকি, আমার কাছে তো মনে হয় এইচবিএ পার্লও তৈরি করা হয়েছে এই পাস মেডিসিন আর পাস টেস্ট থেকে। কিভাবে তৈরি করা হয়েছে, যেগুলো হচ্ছে আমার রিলেটেড এফসিপিএস এর রিলেটেড, সেগুলো হচ্ছে যে আলাদাভাবে তুলে দিছে, যাতে আপনাকে পাস মেডিসিন বা পাস টেস্টে এগুলো আলাদাভাবে খুঁজতে না হয়। এবং এক্সপ্লেনেশন কই থেকে দিছে, ডেভিডসন থেকে দিছে। আমার কথা হচ্ছে আপনি পাস মেডিসিন হোক পাস টেস্ট হোক যে কোনো একটা প্রশ্ন ব্যাংক হোক, আপনি সলভ করলেন, সলভ করে আপনি ডেভিডসন পাশে রাখবেন, ডেভিডসন থেকে দেখবেন যে না এই জায়গাটা আমি এখানে ফসি, দেখবেন আপনি ওই জায়গায় জীবনও ভুলবেন না। আমার পয়েন্ট কথা হচ্ছে মানে পয়েন্টেবল কথা হচ্ছে প্রশ্ন সলভ দেন এক্সপ্লেনেশন ফ্রম ডেভিডসন, এই হচ্ছে আমার কথা। এখন আপনি যেই জায়গা থেকে সলভ করেন না কেন। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন দেখাই। যারা আগের বার পরীক্ষা দিচ্ছেন তারা এই ধরনের প্রশ্ন পাইছেন। What would be the next appropriate investigation to support the suspected clinical diagnosis? ঠিক আছে, দেখেন 30 বছরের একটা মেল পেশেন্ট, 3 মাসের হিস্ট্রি অফ ফিজিক্যাল পারফরমেন্স তার খারাপের দিকে যাচ্ছে, ডিজার্ট্রি আছে, ক্লামজিনেস আছে। পেশেন্টের কাছে গেলেন, দেখলেন যে পেশেন্টের এনিমিক হেপাটোমেগালি আছে, কেএফ রিং আছে কর্নিয়াতে। সাসপেক্টেড ডায়াগনোসিস কি বলেন তো? উইলসনস ডিজিজ। ভেরি গুড, উইলসন ডিজিজ। এন্ড একটা জাস্ট সিঙ্গেল একটা কথা বলি, একটা পেশেন্ট যখন বয়স কম, একটা পেশেন্টের বয়স কম, সে আপনার কাছে নিউরোলজিক্যাল ফিচার নিয়ে আসছে, 1 নাম্বার ডিফারেন্সিয়াল কি? 1 নাম্বার কি চিন্তা করবেন, কোন ডিজিজ চিন্তা করবেন? 1 নাম্বার চিন্তা করবেন হচ্ছে আমার উইলসন ডিজিজ। আগে আপনি উইলসন ডিজিজ এক্সক্লুড করতে হবে, আছে নাকি সেটা দেখতে হবে, এরপর আপনি যা ইচ্ছা তা চিন্তা করেন। মজার একটা জিনিস বলি আপনাকে, আরো মজার জিনিস, এই উইলসনের টপিক থেকে 2026-এর জানুয়ারিতে প্রশ্ন আসছে, 2025-এর জুলাইতে আসছে, 25-এর জানুয়ারিতে হয়তো বা আসছে। মানে গত 24 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত টোটাল পরীক্ষা হয়েছে ধরেন 5 বার, তার মধ্যে 4বারই এই টপিক থেকে প্রশ্ন আসছে। তা আপনার পড়ার জায়গা হেপাটোলজি যদি আমি শুরু করি, পড়ার জায়গা সবার আগে কোথায় যাওয়া উচিত? উইলসনের দিকে যাওয়া উচিত। উইলসনের A to Z আপনার পড়ে রাখা উচিত। আমার জানা থাকা উচিত যে উইলসনের কোন কোন জায়গা থেকে আমার প্রশ্ন আসতে পারে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট কি, এটা একদম সিলেক্টিভ ওই জায়গায় প্রশ্নটা এটা ছিল না, প্রশ্নটা ছিল হচ্ছে আমার
কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি হবে? আপনাকে যদি জিজ্ঞেস করি উইলসনের কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি, কি বলবেন? ভাই কি বলবেন বলেন? 24 আওয়ার টোটাল ইউরিনারি কপার। ভেরি গুড, 24 আওয়ার ইউরিনারি কপার। এখন ধরেন বইতে আসি আমরা, ঠিক আছে? ভেরি গুড, বইতে আসি। এখান থেকে 4টা জায়গা থেকে প্রশ্ন আছে, 4টা জায়গা নিয়ে কথা বলবো। এখানে লেখা কি দেখেন, কনফার্ম, আর এখানে লেখা কি বেস্ট। তাহলে আপনাকে যদি বলে আমার বেস্ট ইনভেস্টিগেশন, আমাকে যদি বলে কনফার্মেটরি ইনভেস্টিগেশন, বা আমাকে যদি বলা হয় যে যেটা দিয়ে আমি কনফার্ম করতে পারবো, বা ধরেন আমাকে বলা হলো যে যে ইনভেস্টিগেশনটা দিয়ে আমি সাসপেক্ট করলে আমাকে সাপোর্টিভ হেল্প করবে, কয়েকটা প্যাটার্নের কথা বললাম। যখনই কনফার্মের কথা বলবে তখন কোনটা আসবে? পেশেন্টের উইলসন কনফার্মেটরি কথা বলতেছে, তখন আসবে হচ্ছে 24 আওয়ার্স। যদি আমাকে বলে যে কনফার্মেটরি না, সাসপেক্টেড, সাসপেক্টেড উইলসন, আমার সিঙ্গেল ইনভেস্টিগেশন কোনটা করবেন বা বেস্ট সিঙ্গেল ইনভেস্টিগেশন কোনটা করবেন, তখন আসবে লো সেরুলোপ্লাজমিক। এটা নিয়ে সবার কনফিউশন হয়েছিল, এটা নিয়ে সবার কনফিউশন হয়েছিল। দেখেন জায়গাটা কিন্তু উইলসন পড়বেন না এমন কেউ নাই, উইলসন পড়বেন না এমন কেউ নাই, কিন্তু আমার জানতে হবে কোনটা কনফার্ম বা কোনটা দিয়ে আমি 100% ডায়াগনোসিস করতে পারবো, আর কোনটা আমাকে সাপোর্টিভ ডায়াগনোসিস হেল্প করবে। এখানে হচ্ছে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আমি যদি জাস্ট একটু বলি যে আমার লিভারের ফাংশনে সেরুলোপ্লাজমিন একটা তৈরি হয়। সেরুলোপ্লাজমিন তৈরি হয় কি করে? কপারকে বডি থেকে বের হতে সাহায্য করে। সেরুলোপ্লাজমিন নাই হবে কখন? লিভার ডিসফাংশন হলে। লিভার ডিসফাংশন হয়েছে, সেরুলোপ্লাজমিন নাই। সেরুলোপ্লাজমিন না থাকার কারণে কপার বডিতে থেকে যাচ্ছে, এক্সক্রিয়েশন হচ্ছে না। এই কপার পরবর্তীতে বিভিন্ন জায়গায় জমা হয়ে আমার উইলসন ডিজিজ ডেভেলপ করে। এটা হচ্ছে আন্ডারলাইন ক্যাটাগরি বাংলায় জাস্ট বলার জন্য। তো কপার বের হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নাকি সেরুলোপ্লাজমিন নাই সেটা ইম্পর্টেন্ট? কোনটা ইম্পর্টেন্ট আপনার জন্য? আন্ডারলাইন তো প্যাথোফিজিওলজি বলতেছে সেরুলোপ্লাজমিন নাই দেখে কপার জমা হচ্ছে, তাহলে কপার দেখতে হবে আমাকে, তাই না? কপার দেখতে হবে, কপারটাই হচ্ছে আমাকে মেইনলি মাথায় রাখতে হবে। কপারের এক্সক্রিয়েশনটা আমাকে দেখতে হবে পেনিসিলামিন টেস্ট দিয়ে। এটার আরেকটা নাম আছে পেনিসিলামিন স্ট্রেস টেস্ট, এটাও পরীক্ষায় আসছিল। এই যে দেখেন ডায়াগনস্টিক, ডায়াগনস্টিক বেস্ট ডায়াগনস্টিক টেস্ট যদি বলে কোনটা আসবে? এই ডিপেনিসিলামাইন। যদি সিঙ্গেল বলে বা সাপোর্টিভ বলে তখন আসবে আপনার লো সেরুলোপ্লাজমিন। এখন ইন্টারেস্টিং পয়েন্ট, এটা নিয়েও সবার কনফিউশন যে এটা কি লো সেরুলোপ্লাজমিন হবে না ডিপেনিসিলামাইন টেস্ট হবে। আমি সবার থেকে প্রশ্ন শুনতে পারি নাই, এক একজন এক এক কথা বলছে, বাট আমি এটা শুনছি যে ডায়াগনস্টিক পয়েন্টে আপনার ইনভেস্টিগেশন কোনটা আসবে, বেস্ট ডায়াগনস্টিক। তাহলে বেস্ট ডায়াগনোসিস হচ্ছে আমার 24 আওয়ার্স, কনফার্মের কথা যেহেতু বলতেছে। দেখেন এই প্রশ্নটাও হচ্ছে কি আমার ইয়াতে আছে, পাস টেস্টে আছে। আমি এগুলা যে আমার লাস্ট সেশনে, জানুয়ারি সেশনে যে পাস করছে সে এগুলা বসে বসে জোগাড় করছে, যে ভাই এগুলো এগুলো এখান থেকে আছে, এগুলো এগুলো আপনি পড়াইছিলেন পাস মেডিসিন পাস টেস্ট থেকে। তো এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে কি আপনি আহ দেখেন সাপোর্টিভ ইনভেস্টিগেশন হচ্ছে নেক্সট ইনভেস্টিগেশন কোনটা করবেন, কোনটা হবে? সেরোপ্লাজমিন করব। সেরোপ্লাজমিন কি করবে? আপনাকে সাসপেক্টে আপনাকে হেল্প করবে, পরবর্তীতে আপনি কনফার্ম করবেন ডিপেনিসিলামাইন টেস্ট করে। পরবর্তীতে আপনি কনফার্ম করবেন ডিপেনিসিলামাইন টেস্ট করে অথবা লিভার বায়োপসি করে, যেটা আপনি করেন না কেন। সো আলটিমেটলি আমাকে বুঝতে হবে যে এটা জায়গাটা কোথায় আছে না আছে। দেখেন এই যে লো সেরোপ্লাজমিন, ওই আমি অ্যাটাচ করে দিছি, তাকে বলছি যে যাতে আমাদের সবার মাথায় থাকে যে এটা ডেভিসন থেকে আছে, যাতে অন্য জায়গায় না যায়। তাহলে এই দুইটা জায়গাও মানুষজন আটকাইছে। এখন আসেন, এটা ইনভেস্টিগেশন থেকে প্রশ্ন আসছে। এর আগে প্রশ্ন আসছে হচ্ছে আপনার বয়স নিয়ে। তা আমি কত বলছি বয়স? ইয়াং এজ
5 থেকে 45 বছর বয়স বা 5 থেকে 30 বছর বয়সের মধ্যে যদি আসে, সাসপেক্ট করবেন হচ্ছে আমার উইলসন। 2 নাম্বার পয়েন্ট থেকে প্রশ্ন আসা। 3 নাম্বার পয়েন্ট থেকে প্রশ্ন আসা হচ্ছে আমার যে নিউরোলজিক্যাল ফিচার্স এর মধ্যে কোনটা কমন, বলতে পারবেন নিউরোলজিক্যাল ফিচার্স এর মধ্যে কোনটা কমন, মোস্ট কমন আর্লি নিউরোলজিক্যাল সাইন কোনটা হবে? আচ্ছা, আমাকে একটা জাস্ট জিনিস বলেন, কোন সিস্টেমের সাইন আপনার কাছে মনে হচ্ছে আর্লি ম্যানিফেস্টেশন হিসেবে আসবে বা মোস্ট কমন আর্লি নিউরোলজিক্যাল সাইন হিসেবে আসবে? আচ্ছা, নিউরোলজিক্যাল সাইনটা আমি বলে দিচ্ছি, যাই হোক, সরি। তো এখানে একটা পয়েন্ট যে আমার এই নিউরোলজিক্যাল সাইন কিন্তু এখানে ঠিক মতো লেখা নাই যে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা 1 নম্বরে আসবে, এটা কিন্তু ডেভিশনে লেখা নেই একদম ক্লিয়ার কাট ভাবে। এখানে লেখা আছে যে এই পয়েন্টে আপনি আপনি আলোচনা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হলো 3 নাম্বার পয়েন্টে প্রশ্ন আসে যে ক্লিনিক্যাল ফিচার থেকে প্রশ্ন দিচ্ছে। 4 নাম্বার পয়েন্ট থেকে প্রশ্ন আসছে যে জেনেটিক ইনহেরিটেন্সের মধ্যে এটা কোন ধরনের জেনেটিক ইনহেরিটেন্সের মধ্যে পড়বে? এক্স লিঙ্ক ডমিন্যান্ট, এক্স লিঙ্ক রিসেসিভ, অটোজোমাল ডমিন্যান্ট, অটোজোমাল রিসেসিভ। বলেন বলেন, এটা সহজ কোশ্চেন। একজন বলছে শুধু, রাজীব ভাই, থ্যাংক ইউ। বাকিরা? আচ্ছা, মাথায় রাখবেন, দুইটা কথা বলি। জিআইটির সব ডিজিজ অটোজোমাল ডমিন্যান্ট, হেপাটোলজির সব ডিজিজ অটোজোমাল রিসেসিভ। জিআইটির ক্ষেত্রে এক্সেপশনাল হচ্ছে বিটা লাইপোপ্রোটিনেমিয়া, হেপাটোলজির ক্ষেত্রে এক্সেপশনাল হচ্ছে গিলবার্ট সিনড্রোম। তাহলে আপনার এটা নিয়ে আর কোনো সমস্যা হবে কখনো? আপনার এটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করা লাগবে? এক লাইনে কাজ শেষ। তাহলে এই 4টা পয়েন্টে আপনার প্রশ্ন আসছে। তো আপনার কাছে কি মনে হয় নেক্সট সেশনে এখান থেকে কোথা থেকে প্রশ্ন দিতে পারে? কেএফ লিন থেকে প্রশ্ন আসছে, ভুলে গেছি, কেএফ লিন থেকে প্রশ্ন আসছে। নেক্সট সেশনে আপনাকে যদি প্রশ্ন দেয়, স্যাররা যদি প্রশ্ন করে, কোন জায়গা থেকে প্রশ্ন আসার চান্স বেশি বলেন তো? কেন আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না এখানে? এই জায়গাটাতেও তো হচ্ছে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমার নেক্সট সেশন যদি আমাকে এখান থেকে প্রশ্ন দেয়, আমাকে ফিচার থেকে প্রশ্ন দিছে, আমাকে বয়স থেকে প্রশ্ন দিছে, জেনেটিক ইনহেরিটেন্স থেকে প্রশ্ন দিছে, ইনভেস্টিগেশন থেকে প্রশ্ন দিছে, আমাকে এর পরবর্তীতে কোথা থেকে প্রশ্ন দিতে পারে? বলেন বলেন, কোনো সমস্যা নেই তো? ম্যানেজমেন্ট। ধারণা ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন দিতে পারে, ভেরি গুড। ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন দিতে পারে, তাই না? ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন দিতে পারে। আচ্ছা, বলতেছি, এক সেকেন্ড, নিউরোলজিক্যাল সায়েন্সের কথা বলতেছি, একটু জাস্ট ধৈর্য ধরেন। ম্যানেজমেন্ট আপনি দেখে নিলেন যে আমার পেনিসিলামিন দিতে হবে, পেনিসিলামিন অথবা ট্রাইএনটিনিন হাইড্রোক্লোরাইড যেটা আছে, অথবা জিঙ্ক সল্ট, মানে আপনি একটা লাইন করে ফেলেন, তার মধ্যে পেনিসিলামিন হচ্ছে ড্রাগ অফ চয়েস, জাস্ট একটা লাইন করে ফেলেন, শেষ। তা আপনি নেক্সট মানে নেক্সট যদি প্রশ্ন আসে এই জায়গা থেকে, ম্যানেজমেন্ট থেকে, তাহলে এই জায়গা থেকে আপনি আগাই থাকলেন। আরেকটা জিনিস আছে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের নাম শুনছেন? জি ভাই। এখান থেকে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হতে পারে। হ্যাঁ, কোন টাইপের হবে? টাইপ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 নাকি টাইপ 2 নাকি টাইপ 4, কোনটা? বলেন, কোনটা হতে পারে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস? আচ্ছা, গাইডলাইন পড়াইতে আইসা আমি যদি এসব প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে হচ্ছে যে একটু কি খারাপ লাগবে নাকি? হ্যাঁ, বলেন। আচ্ছা, এটা কেন জিজ্ঞেস করতেছি আমি? এটা তো কারণটা বুঝতে হবে আগে। কারণটা বুঝতে হবে যে আমি অ্যাসোসিয়েশনটা পড়াচ্ছি।
আমার একটা নেক্সট কোশ্চেন চলে আসতে পারে না, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এর সাথে এটা অ্যাসোসিয়েটেড থাকে নাকি না, আমাকে বুঝতে হবে। তো টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেটা প্রক্সিমালে থাকে, এটার সাথে উইলসন ডিজিজ অ্যাসোসিয়েটেড, এটা মাথায় রাখবেন। কারণ কি, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। কেন এই কথা বললাম আমি? কারণ সিস্টেমিক স্ক্লেরোসিস, এসিলি, এরা হচ্ছে কি আমার টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস করে, ওখান থেকে প্রশ্ন চলে আসছে। তাহলে এখান থেকে এটা প্রশ্ন দিতে পারে না। আমি কি সম্ভাব্য প্রশ্ন আপনাদেরকে বলবো, যাতে হচ্ছে কি আপনারা এক্সাম হলে গিয়ে ভয় না পান, আপনারা কনফিডেন্স থাকেন যে আমরা এগুলো পড়ছি, আমরা এগুলো সম্পর্কে জানি, এগুলো সম্পর্কে আসতে পারে, আমার জানা আছে। এটা হচ্ছে ঘটনা। হ্যাঁ, বিটা লাইপোপ্রোটিনিমিয়া, আরে এগুলা ক্লাসে সব পড়ানো হবে, সমস্যা নেই। যারা অ্যাডমিট আছেন তারা সব পাবেন, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা, তো এখন আমার মোটামুটি আইডিয়া দিলাম যে এখান থেকে কি প্রশ্ন আসবে, ওখান থেকে কি প্রশ্ন আসবে। এখন আসেন, একজন প্রশ্ন করলেন না নিউরোলজিক্যাল সাইন সিমটম কোনটা আসবে, সেটার কথা হচ্ছে এমআরসিপির সাথে সিমিলারিটি কেন। এমআরসিপির সাথে সিমিলারিটি হচ্ছে যে আমার নোটসের মধ্যে লেখা আছে যে নিউরোলজিক্যাল আর্লি সাইন, যেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ট্রেমর, এটা ওই নোটসের মধ্যে লেখা আছে। তো যারা হচ্ছে এমআরসিপি প্রিপারেশনে নিচ্ছে তারা দেখা গেছে যে এই অ্যাসিমেট্রিক্যাল ট্রেমরটা পেরে যাচ্ছে, ঠিক আছে, অ্যাসিমেট্রিক্যাল ট্রেমরটা পেরে যাচ্ছে, যেটা হচ্ছে তারা অন্য বই থেকে পড়ছিলেন। এটা কম্বাইন্ড প্রিপারেশন নিলে এই জিনিসটা অনেকাংশে ভালো হয়, প্যালেটেবল থাকে। এফসিপিএস এমআরসিপির প্রিপারেশন 50 to 60% কেসে অনেক অংশে সিমিলার। কিছু ইনভেস্টিগেশন আর মোস্ট অফ দা ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি ডিফারেন্স পাবেন, বাট 50 to 60% কেসে একই কাহিনী। 50 to 60% কেসে একই কাহিনী, ট্রাস্ট মি অর নট। আমার ব্যাচে ছিল এমআরসিপি তে, এফসিপিএস দিতে হয়ে গেছে, ঠিক আছে। তো কারণ কি, কারণ একই, সিমিলার তো, মানে সিমিলার কিছু তো বলতেছি না। মানে আমার কাছে মনে হয় যে এফসিপিএস এর সাথে রেসিডেন্সি প্রিপারেশন নেওয়া অনেক কঠিন, কারণ দুইটা পুরা আলাদা সিলেবাস। তার চেয়ে এফসিপিএস আর এমআরসিপি সিলেবাস অনেকাংশে সেম, একই জিনিস। আরো ক্লিয়ার কাট কনসেপ্ট পাবেন হচ্ছে আপনি এমআরসিপি তে, এই জন্য এমআরসিপির কথা আমি এখানে আনছি, ঠিক আছে। তো আলটিমেটলি একটু পর্যন্ত হচ্ছে আমার কথাবার্তা। এখন আপনাদের থেকে প্রশ্ন যা আছে করেন, আমার আর তেমন কথাবার্তা নাই। লাস্টে হচ্ছে আমি কোর্স এর ব্যাপারে আমার যা আছে সেটা সম্পর্কে বলবো। আপনাদের থেকে এবার প্রশ্ন বলেন, এতটুকু পর্যন্ত আসছেন, কার কি কোয়ারি আছে না আছে? যত প্রশ্ন করতে পারবেন কোনো সমস্যা নেই, এনি কোশ্চেন ইজ ওয়েলকাম। আচ্ছা, পাস মেডিসিন পাসেস থেকে আসলে বের করতে হবে কোন প্রশ্নগুলো হচ্ছে আপনার এফসিপিএস এ আসার মতো। ডায়াগনোসিস রিলেটেড যেগুলো থাকবে বেশি, ইনভেস্টিগেশন রিলেটেড যেগুলো থাকবে বেশি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। কিছু ছোট ছোট প্রশ্ন আসে দেখবেন এক লাইনের পাঁচ মেডিসিনের, সেগুলো হচ্ছে কি আপনার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো ওটা একটা, যে কোনো একটা পড়লে হবে, পাঁচ মেডিসিন পাঁচ যে কোনো একটা করলেই হবে, আপনার কাছে যেটা প্যালেটেবল মনে হবে। অত বেশি প্রেশারাইজ কিছু না, অত বেশি প্রেশারাইজ কিছু না। এখানে আমি বলতেছি তো, প্রশ্ন সিলেক্ট করাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যে কোনটা আসলে আমার এফসিপিএস এর জন্য ইম্পর্টেন্ট। তো আমার যখন ক্লাস হয় আমি তখন চেষ্টা করি যে প্রতি ক্লাসের পরপরই আমি 5 থেকে 10টা, পারলে আরো বেশি, পাঁচ মেডিসিন বা পাঁচ টেস্ট থেকে প্রশ্ন সলভ করানোর জন্য, ঠিক আছে, যাতে করে জিনিসটা আপনাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, একজনের প্রশ্ন গেল, বাকিরা আর কারো কোনো কোয়ারি নেই? বাহ, সবাই ফার্স্ট বুঝে গেছেন টাইম তো। যারা প্রিপার হ্যাঁ, বাস ফার্স্ট ফার্স্ট টাইম টাইম প্রিপারেশন। হিসেবে যারা প্রিপারেশন নিচ্ছে, ওরা হ্যাঁ, মানে ওনাদের কি মানে হচ্ছে পুরো ডেভিডসন সব পড়বে, নাকি হচ্ছে দাগানো অংশ বা কোচিং যেটা করে কনসেপ্ট ক্লিয়ার জন্য কি পুরোটা পড়বে কিনা, নাকি মনে হচ্ছে যতটুকু দরকার ততটুকু পড়বে? কনসেপ্ট সব জায়গায় ক্লিয়ার লাগবে না, এটা হচ্ছে আরেকটা বড় কথা। আপনি সিওপিডির পেশেন্ট অনেক পাবেন, আপনি অ্যাজমার পেশেন্ট অনেক পাবেন, ঠিক আছে। আপনাকে যদি বলা হয় ভন উইপেল লিন্ডাউ সিনড্রোম, এই পেশেন্ট আপনি কেমন পাবেন? বেশি না কম পাবেন? কম হবে অবশ্যই। কম পাবেন।
এখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে লাভ নেই, এখানে জাস্ট আপনি জাস্ট জেনে রাখবেন এটা কেন হয়, এটার আন্ডারলাইন ডায়াগনোসিস করার জন্য আমার কি ফিচার্স লাগবে বা আমার কি এইচবিএ ক্লু গুলা লাগবে, সেটা আমার ইম্পর্টেন্ট। সিওপিডি অ্যাজমা খুব কমন, এটার আন্ডারলাইন প্যাথোফিজিওলজি কেন হয়, ক্রনিক ব্রঙ্কাইটিস কেন হচ্ছে, অ্যাজমার আন্ডারলাইন প্যাথোফিজিওলজি কি আছে, এটা সম্পর্কে আমার জানতে হবে। এখানে আমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে এই ডিজিজটা কেন হচ্ছে। এটা হচ্ছে গিয়ে মানে এই জায়গাটাই গাইডলাইনটা দরকার যে আমার আসলে ডেভিডসন কিভাবে পড়তে হবে। তো আমি ওই যে দুইটা জিনিসে পড়াই দিলাম যে আপনি যখন উইলসন পড়বেন কিভাবে কিভাবে চিন্তা করে পড়বেন। উইলসনের প্যাথোফিজিওলজিটা ইম্পর্টেন্ট, কারণ উইলসন বারবার প্রশ্ন চলে আসছে। এখন আপনার প্যাথোফিজিওলজি থেকে যদি প্রশ্ন দেয় আপনি যদি না পারেন তাহলে তো লস। টপিক সেম, প্রশ্নের প্যাটার্ন ডিফারেন্ট, এই জায়গায় আটকে যাবে। এই জায়গায় গাইডলাইনটা দরকার যে আমার কোথায় কি পড়তে হবে। তো এটা হচ্ছে গিয়ে প্রতিটা চ্যাপ্টারে কোন জায়গায় কোন জিনিসটা দরকার সেটা নিয়ে আমার আলোচনা হয়। আমার যে কোর্স আছে সেখানে পয়েন্ট টু পয়েন্ট যেটা দরকার, যেটা দরকার নেই বাদ, অত কিছু জানার দরকার নেই, এক দুই লাইন জানলেই হবে। ঠিক আছে, এক দুই লাইন জানলেই হবে। তো আমার পয়েন্ট হচ্ছে আপনি তো সব মনে রাখতে পারবেন না। ইন জেনারেল যদি আমি বলি, আমার তো সব মনে রাখা পসিবল না। আমি যা পড়বো, যা দাগানো আছে, যা আমি পড়ছি তা যদি আমি আউটপুট দিতে পারি আমি এমনি পাস করবো। আমার কথা হচ্ছে এটা, যা পড়বেন ভালোভাবে পড়বেন, যাতে ওটা থেকে প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারেন, তাইলে দেখবেন যে আপনি পাস করে যাবেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসেন কোর্সের ব্যাপারে বলি একটু। কোর্সটা হচ্ছে তিনটা ভাগ করছি, এ বি সি। কি তিনটা ভাগ করছি আমি? চারটা মেইন সিস্টেম, কার্ডিও, তারপর হচ্ছে নিউরো, তারপর হচ্ছে ইনফেকশাস, তারপর হচ্ছে এন্ডোক্রাইন। এটা কিন্তু এই ক্যাটাগরিতে রাখছি। প্রত্যেকটা সিস্টেম থেকে এখানে 15টা করে প্রশ্ন আসে, তারা অ্যারাউন্ড 60 to 70 কোশ্চেন আসে, এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট। বিতে আছে কারা? জিআইটি, হেপাটো, তারপর হচ্ছে রেনাল, তারপর হচ্ছে রিমাটোলজি, ঠিক আছে, তারপর হচ্ছে রেসপিরেটরি, তারপর হচ্ছে হেমাটোলজি। হেপাটোলজি ছাড়া বাকি সবগুলো থেকে অ্যারাউন্ড 8 থেকে 10টা প্রশ্ন আসে। তার মানে কটা? 1 2 3 4 5, 50, 50 to 55 কোশ্চেন আসবে এখান থেকে। বাকি সি ক্যাটাগরিতে কারা আছে? অ্যাকিউট মেডিসিন, ম্যাটার্নাল মেডিসিন, তারপর হচ্ছে আপনার ডার্মা, তারপর হচ্ছে সাইকি, যা ছোট সিস্টেম আছে সবগুলো এখানে। ঠিক আছে, তাহলে 60 70 আর 50 55 কত হয়? ধরেন 120-এর কাছাকাছি গেল। আর আছে বাকি 30 প্রশ্ন, বাকি 30 প্রশ্ন এই ছোট সিস্টেম গুলো থেকে হয়। তা আমি আস্তে আস্তে মানে আমার প্ল্যান হচ্ছে গিয়ে জুন থেকে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাস। জুনে আমি পড়াবো কার্ডিও, জুলাইতে নিউরো, আগস্টে হচ্ছে ইনফেকশাস, সেপ্টেম্বরে হচ্ছে এন্ডোক্রাইন। মানে প্রতি মাসে একটা বড় সিস্টেম থাকবে, প্রতি মাসে একটা করে ছোট সিস্টেম থাকবে, প্রতি মাসে একটা করে আরো ছোট সিস্টেম থাকবে। তাহলে সবকিছুর গুরুত্ব আপনি পাবেন। গ্যাপে গ্যাপে পড়ানো হবে। সিস্টেমের পরে ধরেন 1 মাসে আমি কার্ডিও শেষ করলাম, হেপাটোলজি শেষ করলাম, ম্যাটার্নাল মেডিসিন শেষ করলাম, সাথে হচ্ছে ডার্মা শেষ করলাম, 4টা সিস্টেম শেষ করলাম। 4টা সিস্টেম পড়ার পর আমি কি করব? আমি রিভিউ ক্লাস নিব, যে কি অবস্থা। আমি রিভিউ এক্সাম নিব, দেখি কি অবস্থা। প্রত্যেক সিস্টেমের পর তো এক্সাম থাকবে, রিভিউ এক্সাম নিয়ে। তো এইভাবে করে করে 4 মাস পর পার হয়ে গেল, তারপরে কি? তারপর হচ্ছে র্যাপিড রিভিশন ক্লাস চলবে। মানে যা পড়ছি তা শুধু রিভিশন চলবে। আপনাদের সাথে আমার র্যাপিড রিভিশন ক্লাস হবে, কি আমি বলবো আপনারা অ্যান্সার দিবেন। এটা হচ্ছে নেক্সট 1.5 মাসে। তো আলটিমেটলি নভেম্বরের 10 তারিখের মধ্যে হচ্ছে বা 15 তারিখের মধ্যে র্যাপিড রিভিশন ক্লাস শেষ, এরপরে বসে বসে এক্সাম দিবেন। আর হচ্ছে গিয়ে আপনার মানে আমরা যেটা লং ব্যাচে আছে মক, তারপর রিভিউ এক্সাম দিয়ে লাস্টে ডিসেম্বরের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনারা পরীক্ষা দিবেন। এই হচ্ছে আমার টোটাল প্ল্যান। ঠিক আছে, খুব তাড়াহুড়ার কিছু নাই, খুব তাড়াহুড়ার কিছু নাই, আস্তে আস্তে। এখন এখানে যারা আছেন আপনারা লাইভ ক্লাসে, তারা আমাকে বলেন তো, 6 মাসের কোর্স, 6 মাসের কোর্সে আমি ধরলাম 180 দিন, 180 দিনের মধ্যে আমি 30 দিন বাদ দিলাম, 150 দিন, 150 ডেজ। এই 150 ডেজে আপনারা 4 থেকে 6 ঘন্টা সময় দিতে পারবেন?
এটা আগে আপনারা এনশিওর করেন। আমার 10 থেকে 12 ঘন্টা সময় নেওয়ার দরকার নেই, আমার 4 থেকে 6 ঘন্টা সময় লাগবে। পারবেন দিতে? হ্যাঁ, শুরু তো, এখানে বলতেছেন জি ভাইয়া, শেষের দিকে যায় সবাইকে হারাই ফেলা লাগে। আমার এখানেই খারাপ লাগে যে যারা ফার্স্টে অনেক ভালোভাবে রেসপন্স করতো, তারা হচ্ছে যে লাস্টে দেখা যায় যে থাকে না। এটাই আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। ট্রাস্ট মি, আমার লাস্ট সেশনে নিলয় যে ক্লাস নেয় এখন, সে আমার প্রত্যেকটা সেশনে ক্লাস করতো। আমি যেখানে ক্লাস করতাম সে সেখানে থাকতো, সে সবকিছুর অ্যান্সার দেওয়ার চেষ্টা করতো। সে তারপর হচ্ছে অর্পিতা, মানে তারা হচ্ছে প্রশ্ন আমি করব, আমি অ্যান্সার দিব, তারা অ্যান্সার দিবে। তো বারবার 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 যখন অ্যান্সার দিয়ে ফেলবেন, দেখবেন যে এই জিনিস আপনার মাথায় ঢুকে গেছে, আপনি চাইলেও এই জিনিস বাদ দিতে পারবেন না। কারণ কি জানেন, পরীক্ষার হলে স্ট্রেসের কারণে অনেক ইজি কোশ্চেন ভুল হয়ে যায়। ইজি কোশ্চেন ভুল হয়ে যায়, ঠিক আছে? ইজি কোশ্চেন যাতে ভুল না করেন, এই জন্য হচ্ছে আমার এই পয়েন্টটা। ইজি কোশ্চেন স্ট্রেসে যাতে ভুল না করেন, এই ক্ষেত্রে আমার এই পয়েন্টটা সবচেয়ে বেশি কাজ করে, যে আমি যাতে ইজি কোশ্চেন গুলা ভুল না করি। ঠিক আছে? আপনি 6 মাস রেগুলারলি 4 থেকে 6 ঘন্টা পড়তে পারলে আপনি ইনশাল্লাহ পাশের ক্যাপাবিলিটির মধ্যে চলে যাবেন। বুঝতে পারছেন? এখন আপনারা আরো অনেক কোশ্চেন করতে পারতেন যে প্রশ্নের প্যাটার্ন এখন কেমন হয়। প্রশ্নের প্যাটার্ন আমি আপনাকে দেখাইছি, ক্লিনিক্যাল বেস, কারণ এফসিপিএস কোর্সটা হচ্ছে ক্লিনিক্যাল বেস, ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন। আপনার কাছে আসবে পেশেন্ট, আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, 1-2টা ইনভেস্টিগেশন করে আপনাকে ডায়াগনোসিস করতে বলবেন, ইনভেস্টিগেশন করতে বলবেন, ম্যানেজমেন্ট দিতে বলবেন। এটা হচ্ছে এফসিপিএস এর মেইন কোর্স। কারণ কারণ এটা আমি কেন বলতে পারতেছি, কারণ আমি কোর্স করে আসছি, আমার 4 বছর শেষ। আমি জানি, আমার 2 বছর ডিএমসি তে ট্রেনিং করছি, জানি আপনি এত পেশেন্ট, আপনি শুধু ক্লিনিক্যাল জিনিসের উপরে চিন্তা করবেন, স্যাররা ওখান থেকে প্রশ্ন দেয়। আমি আপনাকে কেন বললাম এসিলি শবলেন সিনড্রোম থেকে টাইপ 1 রেনাটিকুলার অ্যাসিডোসিসে কেন যায়, কারণ স্যাররা এটা পায়, এটা নিয়ে প্রশ্ন ধরে। স্যাররা হচ্ছে ওই প্রেজেন্টেশন হয় যেখানে, সেখানে দেখা যায় যে ওসিপি ড্রাগ কে পেশেন্ট হচ্ছে সিবিএসসি প্রেজেন্টেশন নিয়ে আসছে, এই প্রেজেন্টেশন হচ্ছে হয়। এটা স্যাররা মাথায় রেখে এখান থেকে স্যাররা প্রশ্ন করে। স্যাররা কি বসে বসে আপনাদের জন্য আলাদা প্রশ্ন করবে? না, স্যাররা যেটা পায় সেটা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করবে। তো যেখানে আপনি কোরিলেশন খুব ভালোভাবে করতে পারবেন, যেখানে আপনি প্রশ্ন সলভ করে কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করে দেখতে পারবেন, সেই জায়গায় সবচেয়ে বেশি আপনার এই জিনিসগুলা আইডিয়া পাবেন। ঠিক আছে? আচ্ছা, লাস্টে আরো কিছু জিনিস বলে আমি শেষ করব। একটু পর্যন্ত আমার কথা, আমার প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা সময় দেওয়ার কিছু নাই, আমার প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। দিতে পারবেন নাকি না দিতে পারবেন সেটা আপনারা চিন্তা করেন। এটা একদিন না, এটা 150 দিনের কথা বলতেছি আমি, 150 দিনের কথা বলতেছি আমি। হয়তোবা এখন মনে হচ্ছে যে পারবেন, ওই 3 মাস চলে গেলেই সব ঠান্ডা হয়ে যাবে। আমি বলতেছি, আমি দেখছি অনেক জনকে। আমি চাই না আপনাদের ক্ষেত্রে এটা হোক। যারা জু- আহ, জুনে পরীক্ষা দিবেন, কয়েকজন আমার সাথে কথা বলছেন যে ভাই হয়তোবা আমি অ্যাডমিট হতে পারি। আমি বলছি যে আমার এখানে অ্যাডমিট হওয়ার দরকার নেই, আপনি জুনে পাশ করে বের হয়ে যান, আমার এখানে অ্যাডমিট হওয়া লাগবে না। কারণ অনেক কষ্ট, পড়াশোনা অনেক কষ্ট। যারা বলে যে 1.5-2 মাস পড়ছে, তারা আসলে তারা অনেক আগে থেকে পড়তেছে। ওই রিভিশনের কথা বলছে, 1.5-2 মাস, 1.5-2 মাস পরে কে কখনো এফসিপিএস পাস করবে না। ঠিক আছে? হয়তোবা আগে দিছে, বা হয়তোবা হচ্ছে সে অনেক আগে থেকে রিভিশন করতেছে, তার আগে এই জিনিসটা ক্লিয়ার আপ করে। ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করছেন। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে থাকেন, সমস্যা নেই তো। আচ্ছা, পিডিএফ পড়বেন, কোনো হচ্ছে এমআরসিপি ছাড়া পাস মেডিসিন পাস টেস্ট কিনা কোনো দরকার নেই। আরে ভাই, আমি এমআরসিপি দিছি, আমি তো বলতে পারবো কোথায় কোনটা লাগবে। এমআরসিপি ছাড়া পাস টেস্ট পাস মেডিসিন ডেবিট মানে এফসিপিএস এর জন্য দরকার নেই, পিডিএফ আছে, পিডিএফ পড়বেন। ঠিক আছে? কোনো সাবস্ক্রিপশন নেওয়ার তো কোনো দরকার নেই। আচ্ছা, লং ব্যাচ শুরু হয়েছে এক মানে
নেক্সট 1-2 দিনের মধ্যে আমি ক্লাস শুরু করে দিব হেপাটোলজির উপরে। এসবিএ ব্যাচ হচ্ছে পরে, পরীক্ষার পরে, এই জুনের পরীক্ষার পরবর্তীতে আমরা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব, তারপরে 1 মাস পরে শুরু করবো হয়তো। ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে উম্মে আপুর কথা। ক্লাস কি প্রতিদিন হবে নাকি? না, আরে ভাই দেখেন, ক্লাস প্রতিদিন হলে তো পড়বেন কখন? আপনার থেকে আমি 4 থেকে 6 ঘন্টা সময় চাচ্ছি। আপনাকে আমি ক্লাসে যা ধরেন 10 পেজ পড়াইছি বা 20 পেজ পড়াইছি বা 25 পেজ পড়াইছি, যা পড়াইছি তা গুছাই দিব। আপনি কি করবেন? ওইটা খালি রিভিশন দিবেন, ওই পড়া খালি রিভিশন দিবেন। ঠিক আছে? আচ্ছা, ক্লাস হচ্ছে আমি সপ্তাহে 3 দিন রাখবো, সর্বোচ্চ 3 থেকে 3.5 ঘন্টা, কারণ এতক্ষণের বেশি আমি পড়াতে পারবো না, মাথা আমার থাকে না। তো 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে 30 থেকে 40 মিনিট থাকবে হচ্ছে প্রশ্ন সলভের কাহিনী। অবশ্যই প্রশ্ন সলভ করতে হবে, আদারওয়াইজ হচ্ছে যে হবে না। থিওরি পড়ে পাশ করবেন তাহলে তো সবাই, যারা থিওরি পড়ে সবাই পাশ করবে, তাই না? আচ্ছা, 3 থেকে 3.5 ঘন্টা সর্বোচ্চ ক্লাস হবে, তাও 3 ঘন্টা, 3.5 ঘন্টা বেশি বলতেছি। ক্লাস সপ্তাহে হচ্ছে আপনার 3টা, সপ্তাহে 3টা মানে আমার আহ প্রতি মাসে কোন কোন টপিক আমি পড়াবো সেটা আমার ডিসাইড করা, সেটা আপনারাও দেখবেন। তো ওই টপিক ওই মাসে শেষ করব, যাতে লাস্টে রিভিউ এক্সাম, রিভিউ ক্লাস করতে পারি। মানে গুছাইতে হবে, প্রতি মাসে জিনিসপত্র গুছাইতে হবে, আদারওয়াইজ হবে না। কোর্সফি তো আছেই, এখানেও আছে, এই ইয়ার সাথে লেখা আছে। আচ্ছা, লং ব্যাচে ভর্তি হলে এসবিএ ব্যাচে আলাদাই ভর্তি হতে হবে, বা অলরেডি একজন এসবিএ ব্যাচে ভর্তি হয়ে আলাদাভাবে লং ব্যাচে ভর্তি হয়েছে। ঠিক আছে? কারণ দুইটার পড়া পুরোপুরি ডিফারেন্ট, দুইটার পড়া পুরোপুরি ডিফারেন্ট। আচ্ছা, আচ্ছা, এখন আসেন প্রশ্ন সলভ। আচ্ছা, প্রশ্ন, সবাই তো কোশ্চেন প্রশ্ন করতে থাকেন, আমি কিছু কথাবার্তা বলেই থাকে। এমআরসিপি কোশ্চেন ব্যাংক থেকে যে আপনি প্রশ্ন সলভ করবেন, তাতে আপনার লাভ কি হবে? আপনার থিঙ্কিংটা ব্রড হবে। ঠিক আছে? আপনি যা ফেস করবেন এক্সাম হলে, সেই জিনিসগুলো আপনি যদি আগে সলভ করে যান, তাহলে আপনি আলাদাভাবে একটা কনফিডেন্স লেভেল থাকবে আপনার। ঠিক আছে? আলাদাভাবে একটা কনফিডেন্স লেভেল থাকবে যে আমি এগুলা প্রশ্ন সলভ করছি, আমার এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই জন্যই এই 5 মেডিসিন 5 সলভের কথাটা আমি আনি। এবং যতটুকু মনে আছে, আমি যখন 25শে জুলাইতে শুরু করি, তখন হচ্ছে যে আমি ফার্স্ট এটা নিয়ে আলোচনা করি এবং এটা নিয়ে শুরু করি। ঠিক আছে? যে আমার কাছে মনে হচ্ছে যে শুধু থিওরি না করে আমি একটু প্রশ্ন সলভ করে দেখি কেমন লাগে। ঠিক আছে? আর প্রশ্নের প্যাটার্ন প্রতি সেশনে চেঞ্জ হয়, চেঞ্জ করবে স্যাররা অবভিয়াসলি। আপনি এমআরসিপি দেন, এএমসি দেন, ইউএসএমএল দেন, এফসিপিএস দেন, যেটাই দেন না কেন, প্রশ্নের প্যাটার্ন পার সেশনে চেঞ্জ হবে। দিস ইজ নর্মাল। আপনাকে ফুল প্রিপারেশন রাখতে হবে, যে প্যাটার্নে আসুক না কেন আমি এটাকে ক্র্যাক করতে পারবো। ঠিক আছে? আপনি যখন আমাকে জাস্ট একটা প্রশ্ন বলেন, এই যে আমি ফার্স্ট টেস্ট থেকে প্রশ্নটা আপনাকে সলভ করালাম, তারপর ডেভিডসন থেকে দেখালাম, তাহলে আপনার কি বুঝতে সুবিধা হলো যে ডেভিডসনে আসলে কোন জিনিসটা, কোন লাইনটা পড়তে হবে এবং কেন পড়তে হবে? জাস্ট এটার অ্যান্সারটা একটু দেন তো। মানে আমার পয়েন্ট হচ্ছে, আমি প্রশ্ন সলভ করে যে আমার জিনিসগুলোতে লিস্ট আইডিয়া হলো যে না, আমার এই প্যাটার্নের প্রশ্ন আসলে আমি ঘাবড়াবো না, আমার কনফিডেন্স লেভেল ভালো থাকবে, আমি জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারবো, আমি এগুলো নিয়ে ডিসকাস করতে পারবো, আমি এগুলো জানি, আমার এগুলো নিয়ে আমার কোনো কনফিউশন থাকবে না। কারণ বারবার বলতেছি, স্ট্রেস, এক্সাম হলে স্ট্রেস ডিফারেন্ট লেভেলের। ইজি জিনিস আপনি ভুল করে আসবেন, সেটা যাতে না হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমার এই জিনিসগুলো ছিল প্রশ্ন সলভ নিয়ে কথাবার্তা। এখন আসেন আপনাদের ব্যাপারে বলি। ক্লাস টাইম হচ্ছে আমি রাখতে চাই বিকালে, ধরেন 3টা বা 4টা থেকে শুরু করে আমি 6টা বা 7টার মধ্যে শেষ করে ফেলবো। তাতে কি হবে আপনার, ওই একটা ভাগ আপনি ফ্রি হয়ে গেলেন, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আপনি ফ্রি হয়ে গেলেন। ফ্রি হয়ে আপনি কি করবেন? রাতে যদি আপনার রাতে যদি হচ্ছে কি আপনার কোনো কাজ না থাকে, আপনি 1-2 ঘন্টা রেস্ট নিয়ে ওটা খালি রিভিশন দিতে পারবেন, আপনার জন্য ফ্রি টাইম থাকলো। এটা একটা। আমি চাইবো যারা ভর্তি হবেন, যারা ভর্তি হয়ে আছেন, তারা সবাই যাতে লাইভ ক্লাস করেন।
লাইভ ক্লাস করলে আপনাকে আমি প্রশ্ন করবো, আপনি সাথে সাথে অ্যান্সার দিবেন, আপনার জিনিসগুলো মাথার মধ্যে ঢুকে যাবে। লাইভ ক্লাস না করতে পারলে পরবর্তীতে আমরা 12 ঘন্টা বা 16 ঘন্টার মধ্যে ক্লাসগুলো আপলোড দিয়ে দিব, ঠিক আছে? পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন, ওটা কোনো সমস্যা না। কারণ সবাই হচ্ছে জব করবে, সবার হচ্ছে ক্লাস থাকবে, অন্যান্য কাজ থাকবে, অবভিয়াসলি এটা কোনো মানে বিষয় না। কিন্তু আপনাকে ক্লাসগুলো ভালোভাবে করতে হবে। ক্লাসগুলো যত ভালোভাবে আপনি করতে পারবেন, তত হচ্ছে কি আপনার জন্য এটা বেনিফিশিয়াল। আচ্ছা, ক্লাস টাইম বলছি, ক্লাস কখন করে ক্লাস হবে, কতক্ষণ ক্লাস হবে বলছি, ক্লাস কি প্রতিদিন হবে না? প্রতিদিন হবে না, প্রতিদিন আমি নিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এসবিএ ব্যাচ, লং ব্যাচ সম্পর্কে বলছি। দেখেন, বললাম তো পড়াটা গুছাই দিব। পড়াটা গুছাই দেওয়ার কারণে আপনি বুঝতে পারবেন আমার এই টাইম, এটা এটুক থেকে কি প্রশ্ন আসবে, এটুক থেকে কি প্রশ্ন আসবে, আমাকে কিভাবে পড়তে হবে। অন্য নোট, অন্য নোট বলতে কি বুঝেছেন আসলে আমি বুঝি নাই। কোন বই ডেভিডসনের বাইরে পড়বেন? আপু আমি আপনার ইয়াটা বুঝিনি আর কি। যাই হোক, আমার মোটামুটি ক্লাস শেষ। আপনারা আপনাদের প্রশ্নগুলো এখন যতটুকু পারেন করতে পারেন। অনেক বেশি সময় নিয়ে ফেলছি আপনাদের। অন্য কোনো বই জানি না, আমি জানি যে ডেভিডসনকে ভালোভাবে পড়তে পারলে ডেভিডসন এনাফ। এর বাইরে বই কি আছে? হ্যারিসন পড়বেন নাকি? হ্যারিসন পড়বেন নাকি জানি না, যাই হোক। আচ্ছা, তাহলে কারো কোনো কোয়ারি নাই? লাস্ট একটা বিষয় ভাই, ওই বিসিএস মানে যারা গভর্নমেন্ট ট্রেনি হবে আর হ্যাঁ, যারা নন গভর্নমেন্ট, মানে স্যার গভর্নমেন্ট ট্রেনিদের জন্য হচ্ছে পোস্টিং সিস্টেম কিরকম, বা মানে ডিএমইউ বা হচ্ছে যে বড় মেডিকেল গুলো আছে ডিএমসি, আর প্রাইভেট যারা মানে ট্রেনি হবে ওদের জন্য সিস্টেমটা কি, মানে ঢোকার, ওনাদের ঢোকার সিস্টেমটা কি, মানে পোস্টিং বা অনেক সময় শুনে যে ইয়া ফাঁকা থাকে না, পোস্ট ফাঁকা থাকে না, যারা প্রায় মানে সরকারি ইয়া যারা থাকে আর কি, তো এরকম একটু যদি আচ্ছা, যেটা গভর্নমেন্ট, গভর্নমেন্টের ব্যাপারে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আপনাকে পোস্টিং নিয়ে আসতে হবে। সেটা আপনি ডিরেক্ট পোস্টিং নিয়ে আসেন অথবা অ্যাটাচমেন্টে আসেন। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ তো, সত্যি কথা যেটা বলতে হয় না তাও বলতেছি, এটা হচ্ছে যে আপনাকে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে বিভিন্ন কাজকর্ম করে তারপরে পোস্টিং পেতে হবে। ইন কেস অফ গভর্নমেন্ট, প্রাইভেট ট্রেনিদের ক্ষেত্রে, প্রাইভেট ট্রেনিদের ক্ষেত্রে কি হয়েছে, প্রাইভেট ট্রেনিদের ক্ষেত্রে এসসিপিএস এ খুব ভালো পাস করতেছে, 400 থেকে 500 অ্যারাউন্ড, বা আরো স্পেসিফিক ভাবে যদি আমি বলি, রেঞ্জের মধ্যে 300 থেকে 450 মধ্যে পাস করে। তো এই 300 থেকে 350 যারা পাস করে তারা সবাই চায় হচ্ছে মেডিসিনে ডিএমসি তে এন্ট্রি নেওয়ার জন্য। দেখা যায় যে ডিএমসি তে নেয় হচ্ছে 30 থেকে 40 জন, তাহলে বাকিরা কোথায় যায়? সরারদি, সলিমুল্লাহ, মুগদা, বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতেও ছড়ায় যায়, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হচ্ছে যে দেখা যায় যে আপনার ট্রেনিরা তাদের মন মতো জিনিস পায় না। এটা হচ্ছে যে এখন একটা আপনার মানে ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে গেছে সিপিএস এর জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আপনার যদি মানে স্যাররা হচ্ছে যে আপনাকে ডিএমসি তে লাস্ট বার যেটা ছিল, যে ফার্স্টে বলছিল নিবে না নিবে না নিবে না করে 30 থেকে 40 জনের একটা লিস্ট দিয়ে ফেলছে। মুগদা, সলিমুল্লাহ, সরদ্দি সবার নিয়ে ফেলার পরবর্তীতে তারা এই জিনিসটা দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো এই ক্ষেত্রে ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কোন সাবজেক্টে, মানে ফার্স্টের 2 বছর তো আপনি ইন্টারনাল মেডিসিনে থাকবেন। তো আপনি যে জায়গায় করেন আপনাকে নিজস্ব গতিতে করতে হবে, আপনাকে নিজের পড়া নিজেই পড়তে হবে, ঠিক আছে? তো ওখানে পোস্টিং নিয়ে, প্রাইভেট ট্রেনিং পোস্টিং নিয়ে আমি এত চিন্তা ভাবনা করি না। পেয়ে যাবে একটা ভালো জায়গায় করলেই, মোটামুটি নিজে থেকে পড়াশোনা করলেই হয়ে যাবে। সরকারিদের হচ্ছে পোস্টিং পাওয়া টাফ, ঠিক আছে? আচ্ছা, এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন সাবজেক্ট
গ্যাস্ট্রোএন্টারোলজি সাবজেক্ট, কার্ডিওলজি সাবজেক্ট সুপার স্যাচুরেটেড। এটা হোক আর না হোক এটা মোটামুটি বোঝা গেছে। ঠিক আছে, আপনারা মানেন আর না মানেন, আমি দেখি এইবার পরীক্ষা হোক, তারপরে আবার হচ্ছে সেশন নিব সাবজেক্ট ওয়াইজ, যারা যেই মিড টার্ম পাস করে যারা যেই সাবজেক্ট আছে তাদেরকে নিয়ে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি আসলে আপনি চাইবেন কি ভালো ইনস্টিটিউটে ভালোভাবে ট্রেনিং করার জন্য সাবজেক্টে, যাতে আপনি ইন্টারভেনশন করতে পারেন, আপনি একাডেমিক একটা পরিবেশ পান, সেই হিসেবে আপনি চাইবেন। এন্ডোক্রাইনের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে, বা ব্রাঞ্চের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে অ্যাকচুয়ালি পিজি থেকে ভালো ব্রাঞ্চের একাডেমিক পরিবেশ আর কোথাও তেমন নাই আমার কাছে মনে হয়, কারণ আমি পিজিতেও 1 বছর করছি। ঠিক আছে, তো সেই হিসেবে ব্রাঞ্চ এখনো এস্টাবলিশ অত ভালোভাবে হয় নাই, এস্টাবলিশ হতে আরো 5 বছর সময় লাগবে আমার কাছে মনে হয়। যেহেতু হাতে নিচ্ছে স্যাররা, এটার একটা না একটা কনক্লুশন আসবেই। ঠিক আছে, কনক্লুশন আসবেই। বাট এন্ডোক্রাইনের সিট অনেক বেশি কম। কার্ডিওলজি আর গ্যাস্ট্রোর অবস্থা যা বর্তমানে ঢাকা শহরে নাই, ঢাকার বাইরে হয়তো বা শুরু হবে এখন এরপর থেকে, পরবর্তী 1-2 বছর পরে দেখা যাবে যে ঢাকার বাইরেও কার্ডিওলজি গ্যাস্ট্রো হচ্ছে কি আমার পোস্টিং নিয়ে ঝামেলা হচ্ছে। ঠিক আছে, হবে, দেখবেন কোনো না কোনো একটা কারণে হবে। ওই হিসেবে আমি বলবো ইন্টারনাল মেডিসিন। এন্ডোক্রাইন আপাতত না, এন্ডোক্রাইন এবার পরীক্ষা দিচ্ছে 800, ধরেন 100 পাস করলো, 100 জন 2 বছর পরে বাইরে হলে কোথায় যাবে? আচ্ছা, গেল হচ্ছে আপনার প্রশ্ন। ডেভিডসনের নোট আছে, আব্দুল্লাহ তানভীর ভাইয়ের এসেন্স মেডিসিনের বুক একটা আছে ভাইয়া। না, অন্যভাবে নেই নাই আমি আসলে, যদি আপনি গাইডেন্স পান, আপনাকে যদি বলে দেওয়া হয় যে এটা কিভাবে পড়বেন কিভাবে পড়বেন না, তাহলে হচ্ছে যে আমার মনে হয় না এটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে। বই পড়তে পারেন, সাপোর্টিভ বই হিসেবে পড়তে পারেন, কিন্তু আমার মূল ফোকাস থাকবে যাতে ডেভিডসনে। আপনি পারলে ডেভিডসনে, আমি যা আপনি আমাকে যাই প্রশ্ন করবেন আমি সব ডেভিডসনের মধ্যে রাখার চেষ্টা করবো। আমি বলবো যে আপনি ডেভিডসনের পাশে নোটস করে লিখে যাবেন লাগবে, যাতে আপনি রিভিশন দেওয়ার সময় ওই নোটসটাই হচ্ছে আপনার মাথায় থাকে, ডেভিডসনের পেজটা আপনার মাথায় থাকে। নোটস পড়তে পারেন, আপনি যদি সুবিধা হয় যে ডেভিডসনের এই জায়গাটা বুঝতেছি না, আমি এটা নোটসে ভালো পাইছি, এটা পড়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা পড়ে রাখতে পারবেন। আর কারো কোনো কোয়ারি আছে? ভাইয়া ক্লাস সপ্তাহে কোন কোন দিন হবে? এটা কি কোনো ফিক্সড ডে আছে নাকি মানে সপ্তাহে যে আমি কোনো দিন? হচ্ছে, না, সপ্তাহে যে কোনো 3 দিন হচ্ছে আমার হচ্ছে মান্থলি রোস্টার থাকে হচ্ছে 2টা নাইট ডিউটি থাকে। তা আমি ওই রোস্টার পাওয়ার পরবর্তীতে আমি রোস্টার দিই। তো আপাতত আমার 14 দিন, এই মান্থের 14 দিন পর্যন্ত রোস্টার দেওয়া আছে, আমার 14 তারিখে আবার নাইট ডিউটি আছে। এর মাঝখানে হচ্ছে যে আমি যে দিনগুলোতে মনে করবো যে ইজিয়ার, 1 দিন বা 2 দিন ফাঁকা রেখে আমি ক্লাস নিতে পারবো, সেই দিনগুলোতে আমি ক্লাস নিয়ে ফেলবো। ঠিক আছে, মানে কোনো একদম ফিক্স কিছু না, ফিক্স কিছু না, ফিক্স হচ্ছে সময় 3টা থেকে 4টা, ডিউরেশন 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, ডে শনি সোম বুধও হতে পারে, রবি মঙ্গল বৃহস্পতি হতে পারে। ঠিক আছে, বা শুক্রবারও হতে পারে। হ্যাঁ, ব্রাঞ্চের জন্য 7টা না 8টা ব্রাঞ্চ আছে। নিউরো, কার্ডিও, এন্ডোক্রাইন, গ্যাস্ট্রো, হেপাটো, রিউমাটো, ইন্টারনা মেডিসিন, মেডিকেল অঙ্কোলজি, এগুলো সব একই। 4টা থেকে ভালো হবে এই হিসেবে আমি বলতেছি যাতে আপনাদের ভালো হয়। আমার ভালো হয়নি কিছু, আমাকে যদি বলেন 10টায় ক্লাস নিতে, আমি 10টায় ক্লাস নিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে 4টায় ক্লাস নিলে তারপরে হচ্ছে যে আপনারা একটা হিউজ টাইম পাবেন নিজেদের পড়ার জন্য। আচ্ছা, এসবিএ ব্যাচ আর লং ব্যাচ আলাদা। এই লং ব্যাচ হচ্ছে ধরে ধরে ফ্রম A to Z পড়ানো হবে। এসবিএ ব্যাচ হচ্ছে কি আপনার এসবিএ এর প্রশ্ন কেমন আসবে সেটা নিয়ে আমার আলোচনা হবে শুধু। ক্লু কিভাবে ধরবেন, কোথায় কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে, প্যাটার্ন কিভাবে আসবে, একদম স্পেসিফিক, আশেপাশে খুব কম তাকানো হবে। মানে ধরেন হেপাটোলজি, হেপাটোলজি থেকে প্রশ্ন আসে ধরেন 4 থেকে 5টা। এখন আমি যখন পড়াবো লং ব্যাচে, আমি কিন্তু A to Z সব পড়াবো যেগুলো আসার মতো, কিন্তু আমি যখন এইচডিএ ব্যাচে পড়াবো তখন আমি 10 থেকে 12টা টপিক চয়েস করব, ওই 12টা টপিক থেকে আমি 20 থেকে 22টা প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে ওগুলা সলভ করার চেষ্টা করবো যাতে ওই জায়গায় আপনার সমস্যা না হয়। যেমন হেপাটোলজি থেকে বি ভাইরাস থেকে প্রশ্ন আসতে পারে,
তো ভি ভাইরাসের অ্যান্টিজেন যেগুলো আছে সেগুলো থেকে আমি 4-5টা প্রশ্ন আনবো, যাতে এগুলো থেকে আপনার সমস্যা না হয়। এটা হচ্ছে এইচবিএ ব্যাচের ক্রাইটেরিয়া, ঠিক আছে। আবার লাস্টের 2 মাস আগে শুরু করবো হচ্ছে র্যাপিড রিভিশন, যেখানে হচ্ছে যে আমি প্রশ্ন করব, আপনারা অ্যান্সার দিবেন, আমি প্রশ্ন করব, আপনারা অ্যান্সার দিবেন। যাদের পরীক্ষা পড়া শেষ, যারা হচ্ছে 1-2বার পরীক্ষা দিছে, যারা হচ্ছে লাস্ট মোমেন্টে রিভিশন ব্যাচ, তাদের জন্য ওটা আলাদা ব্যাচ। লং ব্যাচ মানে হচ্ছে ফ্রম 0 to 100 পুরাটাই, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোয়ারি? আচ্ছা, সবাই তো হয়তো বা এখানে প্রশ্ন করেন নাই, প্রশ্ন থাকতে পারে, আমাকে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, আমাদের মেসেঞ্জার মানে পেজ আছে, আমাকে ডিরেক্টলি নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেভাবে অসুবিধা সেভাবে আমি হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের যদি আর কারো কোনো কোয়ারি না থাকে, আজকের জন্য আমি এখানে শেষ করব, এবং আমার ক্লাস ইনশাল্লাহ মঙ্গলবার থেকে শুরু হবে হেপাটোলজি টপিক দিয়ে, ঠিক আছে। ভাই আর একটা প্রশ্ন লং ছিল, ব্যাচের, হ্যাঁ। ভাই যে এফসিপিএস এর ক্ষেত্রেও কি ব্রাঞ্চে এরকম সিট হচ্ছে লিমিটেড থাকে, যে এন্ডোতে 100, কার্ডিওতে 50 বা না এরকম না না, কিছু? কিছু এরকম কিছু নাই। আপনি আপনার সাথে কম্পিটিশন করবেন, আপনি 210 পাইতে হলে আপনার সাথে কম্পিটিশন করতে হবে। এটা হচ্ছে এইচপিএস এর সুবিধা আর কি, আমার কাছে মনে হয়। কম্পিটিশনের চাইতে নিজের সাথে নিজের কম্পিটিশনটা হয়, এরকম কোনো কিছুই নেই, ঠিক আছে। আপনি যে সাবজেক্টে আপনার কাছে মনে হবে প্যালেটেবল আপনার সাথে, সেই সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারেন। তো ভাই ওই যে সিটের কথা যে বললেন, যে এন্ডোক্রাইনে বা এই যে এতে, যে ওইটা বুঝি নাই ব্যাপারটা আসলে। আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে ধরেন ব্রাঞ্চে, আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চ আসলে স্পেসিফিক, মানে ব্রাঞ্চ হচ্ছে এত বেশি ক্যান্ডিডেট চায় না। ব্রাঞ্চে ক্যান্ডিডেট স্যাররা চায় হচ্ছে 5 থেকে 10 জন, কেউ চাইবে না এটা 30 থেকে 40 জন হোক। এই জন্য হচ্ছে যে স্যাররা যখন 5 থেকে 10 জন ফিল আপ হয়ে যায়, এর পরবর্তীতে ওই ইনস্টিটিউট বা ওই কলেজ আর ক্যান্ডিডেট নিতে চায় না, এটা হচ্ছে সমস্যা। এবং এটার জন্য হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা এফসিপিএস আশা করতেছি একটা কিছু করবে, আশা করতেছি, ঠিক আছে। জি ভাই। ঠিক আছে, তো কারো যদি আর কোনো কোশ্চেন না থাকে, আশা করি এই সেশনটা খুব আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি আপনারা বলেন, এতক্ষণ পর্যন্ত তো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, মানে আপনাদের কাছে মনে হচ্ছে যে জিনিসটা কিছুটা হলেও আপনাদের জন্য ভালো হয়েছে সেশনটাতে। মানে ব্যাপারটা এমন না যে হচ্ছে যে আজকে সব আমি বলে ফেলছি, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। খালি এটা না, এটা ছাড়া আরো অনেক কথাবার্তা আছে। এত বড় একটা পরীক্ষা দিবেন, খালি 1 ঘন্টার কথায় হয়ে গেলে তো হবে না, আরো অনেক কথা আছে, অনেক কিছু আছে। আস্তে 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 সব ধাপে ধাপে বলা লাগবে, একদিনে বললে সব নিতে পারবেন না, ঠিক আছে। এই জন্যই বলতেছি যে একদিনে 10-12 ঘন্টা পড়াচ্ছে, একদিনে 4-6 ঘন্টা রেগুলারলি পড়া অনেক বেটার, ঠিক আছে। তো আপনাদের আর কারো কোনো যদি কোয়ারি না থাকে, আজকের মতো আমি এখানে শেষ করব। লং ব্যাচের ভর্তি এখনো রানিং, যারা ভর্তি হতে চান কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ মঙ্গলবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। সো ধন্যবাদ সবাইকে থাকার জন্য, কোশ্চেন করার জন্য। অনেক খুশি হয়েছি কোশ্চেনের ব্যাপারে। আজকে এ পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।